11ই ফেব্রুয়ারি 2018। মন্ত্রমুগ্ধের মতন এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পৌশালী। মায়াবী সুরটা অদ্ভুত আকর্ষণে যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানার পথে। তার চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে রূপলি আলোয়। এক ঝলক ঠান্ডা হাওয়ার সাথে ভারী মিষ্টি একটা গন্ধ এসে বারবার করে ছুঁয়ে যাচ্ছে তাকে। শিশিরে ভেজা নরম সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে চলেছে সে। গাঢ় অন্ধকারের মধ্যে দিয়ে জেগে ওঠা কয়েক শতাব্দী প্রাচীন মহিরুহরা যেন সসম্মানে মাথা নত করে অভিবাদন জানাচ্ছে তাকে। কিন্তু কোথায় এগিয়ে যাচ্ছে সে? কোথা থেকে ভেসে আসছে ওই অদ্ভুত মধুর স্বর? ভাষাহীন ওই স্বরে কে তাকে ডেকে নিয়ে যাচ্ছে নিজের দিকে? এক এক পায়ে ক্রমশ গভীরে, আরো গভীরে এগিয়ে চলেছে সে। কুয়াশার গাঢ় স্তর যেন বড় ভালোবেসে চারদিক থেকে ঘিরে ধরেছে তাকে। গভীর স্নেহের সাথে কেউ যেন তার মাথায় নিজের নরম হাত রাখল। একটা মধুর স্বর ফিস ফিস করে তার কানের কাছে উচ্চারণ করে উঠল শুধু একটা অদ্ভুত শব্দ, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মিথিল ভট্টাচার্যর লেখা উপরতি। মিথিল ভট্টাচার্যর জন্ম 1990 সালের 9 সেপ্টেম্বর কলকাতার শহরতলি বিরাটিতে। ফার্মেসি বিষয়ে স্নাতক। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে এজি বেঙ্গলে কর্মরত। সাহিত্য জগতে প্রথম পদক্ষেপ মহাভারতীয় গ্রন্থে লেখক ও সম্পাদকের ভূমিকায়। লেখকের প্রথম নিজস্ব গ্রন্থ দ্য ক্যাফে টেবিল প্রকাশনীর সাইকো হরর গল্প সংকলন অন্য পৃথিবী। লেখকের উল্লেখযোগ্য আরেকটি অন্যতম বই মহাভারতের পটভূমিতে শ্রীকৃষ্ণের জীবন নিয়ে লেখা পরাহত ভাগ্যনায়ক। আমাদের আজকের গল্প উপরতি আমরা নিয়েছি মিথিল ভট্টাচার্যর লেখা ভৌতিক গল্প সংকলন মরা গাছের দোলনাটা এবং বইটি থেকে। প্রধান চরিত্রে রাই রানী এবং পৌশালী। গল্প পাঠে মীর এবং দীপ। গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে উপরতি। ধর্মনিয়ে উঠে বসল পৌশালী। একজন হাসি মুখের এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে তার সামনে। জানলা দিয়ে একবার উঁকি মেরে নিচের দিকে তাকালো পৌশালী। নীল সমুদ্রের ওপর দিয়ে প্রচন্ড বেগে ছুটে চলেছে তার ফ্লাইট। ইস, কখন যে চোখ লেগে গেছিল একদম টের পাইনি। Ma'am, what will you prefer for lunch? Veg or non-veg? Veg. হাসি মুখে মাথা নেড়ে এগিয়ে যায় মেয়েটি। আর কিছু সময়ের জন্য নির্বাক হয়ে বসে থাকে পৌশালী। এ কি অদ্ভুত স্বপ্ন দেখল সে এতক্ষণ? কি অর্থ এর? সবটা তার স্পষ্ট মনেও নেই। শুধু এইটুকু যেন এখনো অনুভব করতে পারছে, একটা রূপলি আলোয় ভরা পথ এক এক পা করে এগিয়ে যাচ্ছে সে। বহুদিন পর প্রিয় কারোর কাছে যেন তাকে ফিরিয়ে নিয়ে চলেছে সেই পথ। কিন্তু কে সে? আর ওই শেষ শব্দটা এখনো তার মাথার প্রতিটা ধূসর কোষে যেন ধ্বনিত হচ্ছে ওই অদ্ভুত শব্দটা, উপরতি। কি অর্থ এর? Ma'am, your lunch. এয়ার হোস্টেসের ডাকে সম্বিত ফিরে আসে পৌশালীর। লাঞ্চের প্যাকেট হাতে নিয়ে একটু অবাক হয়ে যায় পৌশালী। Veg sandwich? Yeah, ma'am. You had only ordered for it. সে ভেজ অর্ডার করেছে? উফ, এই ফালতু স্বপ্নটা দেখার পর থেকে তার মাথাটাই বিগড়ে গেছে। কি অর্ডার করতে গিয়ে কি করে বসেছে? এটাও কি টেনশনের একটা সাইড এফেক্ট? একটা মুচকি হাসি মুহূর্তের মধ্যে ফুটে ওঠে পৌশালীর ঠোঁটের কোণে। সত্যি, একেই বোধ হয় শতাব্দীর সংস্কার বলে।
এত সময় ধরে যে মানুষটির সাথে তার অন্তরের বাঁধন, তারই সাথে সামাজিক বন্ধনে বাঁধা পড়ার আগে সেই অহেতুক ভয় আর চিন্তা। উফ, এতদিন পর শেষ পর্যন্ত রুদ্রর সাথে ফাইনালি সে পা রাখতে চলেছে জীবনের এই নতুন পর্যায়ে। ভাবলেই কেমন একটা গা শিউরে উঠছে তার। ধুতি পাঞ্জাবিতে কার্তিক অবতারের মতো তার ইন্দো মার্কিন বয়ফ্রেন্ড রুদ্র আর টকটকে লাল বেনারসি আর এক গা গয়না পরে সে যজ্ঞের আগুনের সামনে হাত জোড় করে বসে আছে। পুরুত মশাই সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে ঘি ঢেলে দিচ্ছেন আগুনে, আর সেই আগুনকে সাক্ষী করে এক নতুন জীবনে পা রাখার অঙ্গীকার করছে তারা দুজনে। সত্যি এইরকম একটা গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ছাড়া বিয়ে কি ভাবা যায় নাকি? আর তার জন্য তাদের সেই পুরনো রাজবাড়ির থেকে ভালো আর কিছু হতে পারে? সেই কবে যেন প্রথম বাপির ল্যাপটপে ছবি দেখেছিল সে বাড়িটার। খুব বেশি হলে তখন তার বয়স 5 কি 6, কিন্তু সেই দিন থেকেই যেন বাড়িটার প্রেমে পড়ে গেছিল ছোট্ট পৌশালী। একদম ঠিক করে নিয়েছিল যদি বড় হয়ে কোনোদিন বিয়ে করে তবে এই বাড়িটা থেকেই করবে। আর আজ এতদিন পর তার স্বপ্ন অবশেষে বাস্তবের রূপ নিতে চলেছে। যদিও সমস্ত বিষয়টা এতটাও সহজ ছিল না। বাড়িটাকে নিয়ে কি সব যেন পুরনো গল্প গাছা আছে। বাপি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সেও ছাড়ার পাত্রী নয়। আজকের দিনে ওই সব পুরনো গপ্পে কেউ বিশ্বাস করে নাকি? যত রাজ্যের ফালতু কুসংস্কার। ভাগ্যিস মামুনি শেষ অবধি তার পক্ষ নিয়েছিল। এত করে যখন মেয়েটা বলছে রাজি হয়ে যাও না। ছোট্টবেলা থেকে কত স্বাদ মেয়েটার একবার ওই পুরনো বাড়িতে যাওয়ার। অন্তত বিয়েটা হোক না ওখান থেকে। আর এমনিতেও তো নিজেদের আদি বাড়ি থেকেই এসব মঙ্গল অনুষ্ঠান হওয়া ভালো। তুমি আর বাধা দিও না। কিন্তু প্রতিভা, তুমি তো জানো ওই বাড়ির গল্প। কত মিসহ্যাপ ঘটে গেছে ওই বাড়ির বুকে। তারপর কিভাবে ওখান থেকে মেয়েটার বিয়ে দিই বলতো? শান্ত স্বরে উত্তর দিয়েছিল তার ডাক্তার মা। যা শেষ ঘটেছিল তা কম করে 100 বছর আগে। আর তার কতটা সত্যি আর কতটা লোকের কল্পনা তা আজ আর কে নিশ্চিত করে বলতে পারে বলো? হয়তো হয়তো সবটাই লোকের মন করা গল্প। আজকের এই সময় দাঁড়িয়ে শুধু কি কিছু কুসংস্কারের জন্য মেয়েটার এতদিনের এই স্বাদ তুমি অপূর্ণ রাখবে? শেষমেশ বাবা রাজি হয়েছিল, কিন্তু তার সঙ্গে শর্তও রেখেছিল। কিছু উল্টোপাল্টা ঘটলেই তল্পি তল্পা বেঁধে বরাবরের মতন ফিরে আসতে হবে ইউএসএতে। আর কোনো দিনও ফিরে যাওয়া যাবে না ওই পুরনো অট্টালিকায়। ঠিক আছে, তাতেই রাজি পৌশালী। 2018 সালের বিজ্ঞানের ছাত্রী সে। বাবাকে ঠিক প্রমাণ করে দেবে যে এইসব অভিশাপ টভিশাপ কত বোগাস। অথচ দেখো কেমন তার ভাগ্যের ফের। জিনিসপত্র গোছানো সব কমপ্লিট, তখনই পড়ে গেল অফিসের কাজের চাপ। আবার না বলাও মুশকিল, এমনিতেই বিয়ের পর লম্বা ছুটি নিয়েছে। অগত্যা বাবা মায়ের সমস্ত আত্মীয় স্বজন নিয়ে আগে আগে প্রস্থান। আর এতদিন পর সমস্ত ল্যাটা চুকিয়ে শেষ অবধি বিমান যাত্রায় নিজের শিকড়ের উদ্দেশ্যে তার এই অভিযান। ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দিকে তাকায় পৌশালী, যেন নীল মেঘের মাঝে খুঁজে বেড়ায় তার স্বপ্নের সেই প্রাচীন প্রাসাদকে। এতক্ষণে নিশ্চয়ই গোটা প্রাসাদ সেজে উঠেছে এক নতুন সাজে। প্রদীপের নরম আলোর আভা ছড়িয়ে পড়েছে তার স্তম্ভ, জানলা ও কার্নিশ জুড়ে। বহুদিন পরে প্রাণ খুলে আজ হাসছে গোটা রাজপ্রাসাদ। এতকাল পর যে অবশেষে তার কোলে ফিরে আসতে চলেছে তার রাজকন্যা। 10ই অগ্রহায়ণ 1220 বঙ্গাব্দ। দক্ষিণের খোলা অলিন্দ দিয়ে রাতের আকাশের দিকে একভাবে চেয়ে রয়েছেন রায়রানী। মাধবপুরের এই রাজপ্রাসাদ যেন আজ হেসে উঠেছে এক নতুন আনন্দের স্পর্শে। একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল রায়রানীর ঠোঁটের কিনারায়। সত্যি তো, আজ আনন্দের দিনই বটে মাধবপুরের জন্য। তার জীবনের সমস্ত আলো কেড়ে নিয়ে সেই আলোয় আজ সেজে উঠেছে এই পাষাণপুরী। একটা মৃদু শব্দে সম্বিত ফিরে পেয়ে
পিছন দিকে ফিরে তাকালেন রায়রানী। সেগুন কাঠের ভারী দরজাটা ঠেলে একটি দীর্ঘকায় কালো ছায়া মূর্তি ধীরে ধীরে প্রবেশ করছে কক্ষের মধ্যে। দরজা থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়েই তিনি বলে উঠলেন, নতুন করে তো আমার আর কিছু বলার নেই। নিজের সিদ্ধান্ত আমি পূর্বেই বহুবার আপনাকে জানিয়েছি। তাহলে আবার কেন এসেছেন কুমার? ধীর পদক্ষেপে এগিয়ে এসে সামনে দাঁড়ালেন মানুষটি। রাজকীয় পোশাকে সজ্জিত এক সুদর্শন যুবক। গভীর অসন্তোষ মুখে মেখে কিছু সময়ের জন্য নীরবে তার দিকে চেয়ে থেকে তারপর বলে উঠলেন, পূর্বে যা বলেছি তা আবারও বলছি রাই, তোমার অমর্যাদা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমাকে পূর্ণ মর্যাদার সাথে নিজের অর্ধাঙ্গিনীর স্থান দিতে চাই, বিবাহ করতে চাই তোমাকে। তোমার পিতামাতারও কোনো আপত্তি নেই, তবে তুমি কেন বারংবার অসম্মত হচ্ছ? আর আমিও আপনাকে নিজের উত্তর বারংবার জানিয়েছি কুমার রাঘবেন্দ্র। আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত নই। আপনাকে কেন, আমি কাউকেই বিবাহ করতে ইচ্ছুক নই। নিজের ইষ্টর উদ্দেশ্যেই নিজের অন্তরের সমস্ত ভালোবাসা অর্পণ করেছি আমি। তাকে খুঁজে পেতেই পথে নামতে চাই আমি। জোর করে আমার পথ রুদ্ধ করার প্রয়াস করবেন না। অসম্ভব রাগে এক গভীর লাল আভা যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল কুমার রাঘবেন্দ্রের ফর্সা মুখটিতে। নিজের দুই হাতে সবলে রায়রানীকে নিজের বুকের ওপর টেনে নিলেন তিনি। অনেকবার তোমাকে বোঝানোর প্রয়াস করেছি রাই, বহুবার নিজের ভালোবাসাকে তুলে ধরেছি তোমার সামনে। দীর্ঘদিন সময় দিয়েছি তোমাকে, কিন্তু না, নিজের জেদ থেকে তুমি সরোনি। শেষবারের মতন তোমাকে আজ অনুরোধ করতে এসেছিলাম, কিন্তু আবারও তুমি আমাকে ফিরিয়ে দিলে। কিন্তু আর কোনো অনুরোধ আমি তোমাকে করব না। কাল প্রভাতেই তোমার সঙ্গে বিবাহ হবে আমার, তা তোমার সম্মতিতে হোক বা অসম্মতিতে। দৃঢ় পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হন তিনি, কিন্তু মুহূর্তের মধ্যে রায়রানীর একটি দৃঢ় স্বর তার গতি স্তব্ধ করে দেয়। আর শেষবারের মতন আমিও আপনাকে বলছি কুমার, আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু করার প্রয়াস করবেন না। কোনো ঈশ্বরে নিবেদিত প্রাণকে জোর করে তার আরাধ্যের থেকে দূরে সরানোর প্রয়াসের পরিণাম কত ভয়ঙ্কর রূপে সমগ্র বংশের ওপর নেমে আসতে পারে ধারণা নেই আপনার। নিজের জেদ ও মূর্খামির কারণে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে অভিশপ্ত করবেন না কুমার। আমি গ্রাহ্য করি না রাই। এই জগতে সব থেকে বেশি আমি তোমাকে ভালোবেসেছি। তাই যদি তোমাকে পেতে স্বয়ং ইষ্টের সঙ্গেও আমায় সংগ্রামে লিপ্ত হতে হয়, যদি আমার বংশকের মূল্য দিতে হয়, তবে তাই হোক। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে কোনো মতেই সরে আসবো না আমি। আপনি জানেন না আপনি আজ কি বললেন কুমার? অসাধ্য কিছু পাওয়ার অন্ধ জেদে নিজের সমগ্র বংশকে আজ অভিশপ্ত করে তোলার অনুমতিপত্রে স্বাক্ষর করে গেলেন আপনি। কি চাও তুমি রাই? কি চাও? হ্যাঁ, কি পেলে তবে তুমি আমার ভালোবাসাকে স্বীকার করবে তোমার নিজের জীবনে? আমার এই প্রশ্নের উত্তর দাও। বলো কি চাও তুমি? কি পেলে শান্তি পাবে তুমি? আমি যা চাই তা আপনি শত চেষ্টাতেও আমাকে প্রদান করতে পারবেন না কুমার। তা আপনার সাধ্যাতীত। কি চাও তুমি? একটি অদ্ভুত রহস্যময় হাসিতে মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল তার অপূর্ব সুন্দর মুখটি। তার দিকে তাকিয়ে থাকা প্রবল জিজ্ঞাসায় ভরা চোখ দুটির পানে চেয়ে ফিস ফিস স্বরে শুধু একটি মাত্র শব্দ উচ্চারণ করে উঠল সে, উপরতি। 14ই ফেব্রুয়ারি 2018। তেপান্তরের মাঠের মতো প্রকাণ্ড ছাদটার এক কোণে দাঁড়িয়ে আছে পৌশালী। পড়ন্ত সূর্যের শেষ লালিমাটুকু এসে পড়েছে তার উদাসী মুখের ওপরে। এক দৃষ্টিতে পশ্চিম আকাশের বুকে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রয়েছে সে। কি অপূর্ব এক দৃশ্যের রচনা হয়েছে ওই অন্ধকার মেঘের মাঝে।
ঘন কালো মেঘের মাঝে রক্তিম বর্ণের ওই উজ্জ্বল অগ্নিপিণ্ড অব্যক্ত স্বরে এ কোন রহস্যের পথে আহ্বান জানাচ্ছে তাকে? কিরে, তুই একা এখানে এভাবে থম মেরে দাঁড়িয়ে আছিস কেন? চমকে উঠে সামনের দিকে ফিরে তাকায় পৌশালী। তার মাসতুতো বোন রিয়া কখন যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। এ কি, তুই তুই কখন এলি রে? অনেকক্ষণ, আসা মাত্রই তোর খোঁজ করছি, কিন্তু কোথাও তোর পাত্তা নেই। শেষ অবধি মাসি বলল তোকে ছাদে উঠতে দেখেছে। এসে দেখি প্রিন্সেস ভাবুক চোখে আকাশের দিকে এক মনে তাকিয়ে রয়েছেন। 2 দিন বাদে তোর বিয়ে, কোথায় নিচে সবার সাথে বসে হইচই করবি, তার বদলে এখানে এসে একা ভূতের মতন দাঁড়িয়ে রয়েছিস কেন রে? বিয়ে টেনশন নাকি? দূর, কি যে বলিস, গত 5 বছরের সম্পর্ক, তারপরে টেনশনের জায়গা থাকে কোথাও? তাহলে কি নিয়ে এত ভাবছিস? সেরকম কিছু নয়, এমনি দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল রে, চুপচাপ একা দাঁড়িয়ে থাকতে। কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। তোর মাথাটা গেছে? এই ভর সন্ধেবেলা এখানে একা দাঁড়িয়ে থাকতে নাকি ওনার ভালো লাগছে? চল শিগগির নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কত দূর থেকেই পুরনো প্রাসাদের ডাকে ছুটে এসেছি বলতো। আমাদের পূর্বপুরুষদের কত স্বপ্ন জড়ানো এই প্রাচীন অট্টালিকা, কত গল্প, কত কাহিনী লুকিয়ে আছে এর প্রত্যেকটা পাথরের আড়ালে। নির্জনতার সুযোগ না নিলে তার খোঁজ কি করে পাই বলতো? হ্যাঁ, তোর সত্যিই মাথাটা গেছে এই কদিনে। কি যে সব বলছিস, কিছুই মাথায় ঢুকছে না। তুই নিচে যাবি কিনা বল? মুচকি হেসে রিয়ার হাত ধরে সিঁড়ির দিকে এগোতে গিয়েও হঠাৎ থেমে যায় পৌশালী। উফ, কি রে, আবার কি হলো? থেমে গেলি যে? রিয়া, এই একবার এদিকে আয়, এটা তো আগে চোখে পড়েনি। উফ, কোথায় কি কই দেখি? তুই আয় না এদিকে। বিরক্তির সাথে ছাদের পাঁচিলের দিকে এগিয়ে আসে রিয়া, কিন্তু পৌশালীর দৃষ্টি অনুসরণ করে সেও যেন স্তব্ধ হয়ে যায়। আশ্চর্য, আসার পর থেকে এই বিষয় তারা কেউই জানতে পারেনি। আর সত্যি বাইরের থেকে দেখে আঁচ করাও তো সম্ভব নয়। বাড়ির ঠিক মাঝখানে নারকেল, তাল আর সুপুরি গাছের মাঝে জেগে ওঠা ছোট্ট একটা পুকুর। এমন অদ্ভুতভাবে এই অট্টালিকার ঠিক মাঝে সে দাঁড়িয়ে আছে যে বাইরে থেকে তার অস্তিত্ব কল্পনা করাই অসম্ভব। পুকুর ঘাট পুরো নির্জন, চারদিকে জমে ওঠা আগাছা আর ঘাসের জঙ্গল দেখে মনেও হয় না দীর্ঘদিন ধরে এর ধারে কাছেও কেউ গেছে। অথচ তা সত্ত্বেও সত্যি কি অপূর্ব লাগছে ছোট্ট পুকুরটাকে। চারদিকের সবুজ গাছের ছায়া এসে পড়েছে তার উপরে, কিন্তু অদ্ভুতভাবে একটা শুকনো পাতা অবধি পড়ে নেই এর বুকে। টলটলে জলে পুরো খিড়কির বাগানের নিখুঁত প্রতিচ্ছবি যেন আঁকা হয়ে রয়েছে। আর ঠিক ঘাটের 2 দিকে দাঁড়িয়ে রয়েছে 2টি স্বর্ণচাঁপা ফুলের গাছ। ফুলে ভরে থাকা জোড়া গাছ দুটি যেন সোনালি পোশাক পরা 2 অতন্দ্র প্রহরী। গভীর নিষ্ঠার সাথে বহু যুগ ধরে যেন তারা পাহারা দিচ্ছে বড় ভালোবাসার কোনো মানুষকে। কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে পুকুরটার দিকে তাকিয়ে থাকে পৌশালী। তারপর একটু হেসে বলে ওঠে, চল রিয়া, নিচে গিয়ে একবার ছুঁয়ে আসি আমাদের এই নতুন আবিষ্কারকে। তাই বলা যায় না, হয়তো এর ধারেই নতুন কোনো কাহিনী অপেক্ষা করছে আমাদের জন্য। 10ই অগ্রহায়ণ 1220 বঙ্গাব্দ, মধ্যরাত্রি। বাগানের পথ ধরে একাকী হেঁটে চলেছেন রায়রানী। নীরব পদক্ষেপে তিনি এগিয়ে চলেছেন তাঁর ইষ্টের খোঁজে। তার জীবনের ধ্রুবতারাকে আজ তাকে পথ দেখাতেই হবে। হঠাৎ তার পথের সামনে বাধা হয়ে এসে দাঁড়ায় এক প্রৌঢ় প্রহরী। মাফ করবেন মা, কিন্তু কুমারের আদেশ যে। জ্বলন্ত দৃষ্টি তুলে তীব্র স্বরে বলে ওঠেন রায়রানী। কুমারের আদেশ আমি এই রাজপ্রাসাদের চৌহদ্দির বাইরে যেন পা না রাখি, এই তো। কিন্তু এই প্রাসাদের মধ্যেই আমার গতিরুদ্ধ করার আদেশ তিনি দিয়েছেন বলে তো আমার স্মরণে আসছে না। এই প্রাসাদের অভ্যন্তরে আমি যেখানে খুশি একাকী গমন করতে পারি দৌবারিক।
তাই আমার পথ থেকে সরে দাঁড়াও। নিজের ইষ্টর দর্শন করতে চলেছি আমি। সেই পথে বাধা হয়ে দাঁড়িয়ে নিজের এবং নিজের সন্তানদের সর্বনাশকে ডেকে এনো না। সভয়ে তাঁর পথ থেকে দ্রুত সরে দাঁড়ায় দৌবারিক। নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার আগে পূর্বের মতোই তীব্র সুরে আবারও বলে ওঠেন তেজস্বিনী বৈষ্ণবী, এরপর থেকে এই প্রাসাদের অভ্যন্তরে ভুলেও কখনো আমার পথ রুদ্ধ করার সাহস দেখিও না দৌবারিক, নইলে পরিণাম হবে শোচনীয়। মাথা নত করে সন্তর্পণে পিছিয়ে যায় সেই প্রহরী, আর ধীর পদক্ষেপে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যান রায়রানী। তাঁর ইষ্ট গোবিন্দের বিগ্রহের সামনে হাত জড়ো করে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। শত শত স্বপ্ন দেখেছিলেন তিনি। নিজের ইষ্টের লীলাভূমি বৃন্দাবনের বুকে একটিবার পা রাখতে চেয়েছিলেন। বৈরাগীর বেশে দর্শন করতে চেয়েছিলেন কৃষ্ণ প্রেয়সী মহারানী মীরাবাইয়ের স্মৃতি বিজড়িত মেওয়ার প্রাসাদ। আর জীবনের শেষ মুহূর্তে মহাপ্রভুর মতন মিলিয়ে যেতে চেয়েছিলেন নীলাচলের সমুদ্র ধারায়। অথচ সব স্বপ্ন মুছে গিয়ে আজ কোথায় এসে দাঁড়িয়ে আছেন তিনি? কেন শুধু একজনের অন্ধ জেদে নীল আকাশের মুক্ত বিহঙ্গকে নিজের পায়ে শিকল বেঁধে আজীবন দাঁড়ে বন্দিনী হয়ে থাকতে হয় ঈশ্বর? কেন লবণাক্ত জলের ধারা নেমে আসতে থাকে তার নরম দুই গাল বেয়ে? ঠাকুর, শেষে এই কি আমার পরিণাম মুরলীধর? এই বদ্ধ জীবনে কি তুমি সত্যি লিখে রেখেছ তোমার ভক্তের জন্য? না 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 না, এত বড় অন্যায় তুমি তোমার ভক্তের সাথে ঘটতে দিতে পারো না। তোমার আরাধ্যার সঙ্গ এই কঠিন মুহূর্তে কিছুতেই ত্যাগ করতে পারবে না তুমি, কিছুতেই না। যদি যদি এই জীবনে তোমাকে পাওয়ার পথ তোমার এই আরাধ্যার কাছে রুদ্ধ হয়েও যায়, তবে তবে প্রয়োজনে জীবনের সীমারেখা পার করে হলেও নিজের অভীষ্ট প্রাপ্ত করে দেখাবে তোমার এই ভক্ত। কিন্তু আজকে যে অন্যায় তার সাথে ঘটল, তুমি তার প্রতিবিধান করো হে সুদর্শনধারী। তোমার স্বরূপ ভুলে শুধু প্রেমের দেবতা রূপে কল্পনা করে যারা আজ তোমাকে অবজ্ঞা করছে, তোমার ভক্তের অপমান করছে, তাদের শাস্তি দিতে গিয়ে তোমার যেন হাত না কাঁপে প্রভু। এক যাজ্ঞসেনীর অপমানের প্রতিবিধান করতে সমগ্র কুরু বংশের নাশ ঘটিয়েছিলে তুমি, আর আজ তোমার ভক্ত আর এক পাঞ্চালীর সাথে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে প্রভু। ক্ষমা করো না গো প্রভু, যারা নিজের অহংকারে তোমার অস্তিত্বকেও মাটিতে মিশিয়ে দিতে চায়, তাদের তুমি কোনো দিন আর কিছু বলতে পারেন না তিনি। এক গভীর আবেগে গলার স্বর বুঝে আসে তাঁর। বিষণ্ণ হাসি হেসে নিজের আরাধ্যের দিকে ফিরে তাকান তিনি। এবার তবে বিদায় দাও মুরলীধারী। এই জীবনে তো তোমার লীলাভূমিতে পা রাখতে পারল না তোমার এই ভক্ত। দেখো অন্তত মৃত্যুর পথ বেয়ে সে যেন প্রাপ্ত করে তার এত দিনের স্বপ্ন, তোমার পরম আশীর্বাদ যেন অবশেষে সে খুঁজে পায় উপরতি। হরি হরায় নমো কৃষ্ণ,
যাদুবায় নমো, যাদুবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মাহাতো। গভীর শ্রদ্ধা ভরে মাথা নত করে নিজের ইষ্টের উদ্দেশ্যে অন্তিম প্রণাম জানায় বৈষ্ণবী রায়রানী। 14 ফেব্রুয়ারি 2018। খিড়কির ছোট্ট পুকুরটার ধারে এসে দাঁড়িয়েছে পৌশালী। টলটলে জলে ফুটে ওঠা প্রতিবিম্ব যেন মুখ টিপে হাসছে তার দিকে। কেন জানি বড় বেশি আপন লাগছে এই ছোট্ট পুকুরটাকে তার। ছলাৎ ছলাৎ স্বরে ওই কাকচক্ষু জলে ওঠা ছোট্ট ছোট্ট ঢেউ যেন বহু যুগ আগের ভুলে যাওয়া কোনো কাহিনী শোনাতে চাইছে তাকে। এক অদ্ভুত টানে এক পা করে ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো পৌশালী। পরম ভালোবাসায় বড় কাছের কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই গভীর জলের আশ্রয়ে। হঠাৎ একটা হ্যাঁচকা টানে কেউ তাকে ঘাটের থেকে এক নিমেষে দূরে সরিয়ে নিল। একটা অন্ধ মোহ থেকে যেন এক নিমেষে কেউ তাকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে এলো। সম্বিত ফিরে পেয়ে সামনের দিকে তাকায় পৌশালী। এক বৃদ্ধা মহিলা শঙ্কিত মুখে তাকিয়ে রয়েছে তার দিকে। থমথমে স্বরে তাকে লক্ষ্য করে বলে ওঠেন ভদ্রমহিলা, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভদ্রমহিলা উত্তর দেওয়ার আগেই আতঙ্কিত স্বরে বলে ওঠে রিয়া, তুই তুই এখানে কি করছিলি পৌশালী? তুই এক পা করে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিলি। পাগল হয়ে গেছিলি নাকি? তোকে আমি বারবার চিৎকার করে বারণ করছিলাম, কিন্তু কিন্তু তোর কানে আমার স্বর যাচ্ছে বলে তো মনে হচ্ছিল না। ভাগ্যে শুনি দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে তোকে সরিয়ে দিয়েছিলেন, না হলে তো ভাবলি আমার গায়ে কাঁটা দিচ্ছে। কি এমন ভাবছিলি তুই? স্তম্ভিত হয়ে রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে পৌশালী। সত্যি তো, কি ভাবছিল সে এতক্ষণ ধরে? আর একটু হলে তো সোজা গিয়ে পড়তো ওই গভীর জলের মাঝে। সে তো সাঁতারও জানে না। কি করছিল সে? একটা নরম হাতের ছোঁয়ায় সম্বিত ফিরে আসে তার। বৃদ্ধা ভদ্রমহিলা তার মাথায় হাত রেখে মিষ্টি সুরে বলে ওঠেন, ও কিছু না, সামনে এত বড় একটা ঘটনা, এই সময় মেয়েরা একটু বেখেয়ালি হয়েই থাকে। ওই সব নিয়ে হয়তো ভাবছিলে মা, তাই আর কোনো দিকে খেয়াল ছিল না। ওই নিয়ে আর ভেবো না। আর এই দেখো আমার ভুলো মন, এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি, অথচ বেখেয়ালে নিজের পরিচয়ই দিইনি। আমি এনাক্ষী রায়, পৌশালী তোমার বাবার বড় পিসি, তোমার পিস ঠাকুমা। এই গাঁয়েই আমার বাস। তোমরা এত বছর পর এসেছো শুনে আর না এসে থাকতে পারলাম না মা। বিশেষ করে তোমাকে প্রথমবার দেখার লোভ সামলাতে পারলাম না। হাসি মুখে মাথা নত করে তার পায়ের ধুলো নিল পৌশালী। আচ্ছা আচ্ছা, হয়েছে, পায়ে হাত দিতে হবে না। এখনকার দিনে সবার কজন করে। চিরসুখী হও মা, চিরসুখী হও। এবার ভেতরে চলো দেখি, সবাই হয়তো তোমায় খুঁজে সারা হচ্ছে। বিয়ে বাড়ি জমজমাট ভেতরে, অথচ কোণে বাইরে। কি সব অনাচ্ছিষ্টি কাণ্ড দেখো। চলো চলো, এই মেয়ে তুমিও ভেতরে চলো। সন্ধ্যেবেলায় জঙ্গলে আর দাঁড়িয়ে থাকতে হবে না। চলো পৌশালী। আর এমনিতেও তোমার বাবার সাথে আমার কিছু কথা বলার আছে।
পৌশালী আর রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রায় টানতে টানতে ভেতরে নিয়ে যান ভদ্রমহিলা। ভেতরে বাড়িতে ঢুকতেই এক মুখ হাসি মুখে এগিয়ে আসেন পৌশালীর বাবা পৌলম চ্যাটার্জি। বড় পিসি যে, কখন এলে তুমি? আমি তো ভাবছিলাম আজও তুমি না এলে তোমার বাড়ি গিয়েই তোমাকে তুলে নিয়ে আসব। যাক, তুমি এলে, এবার আমার শান্তি। বিয়ে বাড়ির এত নিয়ম কানুন, বংশরীতি, বাবা, এগুলো তুমি ছাড়া কে বলবে বলো তো তোমার বৌমাকে? হ্যাঁ বড় পিসি, আজকেই ভাবছিলাম আপনার কথা। আর সবাই এসে গেল, আপনি এখনো এলেন না। আপনি না থাকলে এত বড় অনুষ্ঠান সামলাবে কে বলুন তো? ভাবলি কিভাবে পুলু, আমার নাতনির বিয়েতে আমি আসবো না? কিন্তু এই বুড়ো শরীর মাঝে মাঝে বাদ চাঁদে রে, কালে কালে বয়সটাও তো কম হলো না। আচ্ছা বৌমা, অন্য সব রীতিবিধি সব পরে হবে, আগে মাধবের পুজোর ব্যবস্থা করো দেখিনি। এই পুজো এই বংশের সব থেকে বড় নিয়ম। পৌশালীকে আজ নিজের হাতে মাধবের আরতি করতে হবে। গৃহদেবতার আশীর্বাদ না নিয়ে কখনো বিয়ে হয়? কিন্তু বড় পিসি, ও যে আগে কখনো এসব কিছু করেনি, ও কি পারবে? মানে পুজোর এত বিধি রীতি, যদি কিছু ভুল হয়ে যায়? তুমি তুমি থামো দেখি বাচ্চা, এই বাড়ির মেয়ে আবার পারবে না কেন? মাধবের ভক্তি ও রক্তে, ঠিক পারবে। আর আমরা তো সব আছি না কি, এত ভয় পেলে চলে? আর বৌমা, মাধব আমাদের প্রেমের দেবতা, তিনি শুধু খাঁটি ভালোবাসার কাঙাল, বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না তার। কিরে মেয়ে পৌশালী, পারবি না তাকে একটু ভালোবাসতে? একটু হেসে মাথা নেড়ে সম্মতি জানায় পৌশালী। পারবে সে নিজের হৃদয়ের সবটুকু আজ তার কুলদেবতার পায়ে অর্পণ করতে। পিস ঠাকুমা একটু হেসে বলে ওঠেন, বৌমা, তুমি তাহলে পুজোর ব্যবস্থা করতে শুরু করে দাও দেখি। আর এই নে, তুই বরং ঘরে গিয়ে একটু জিরিয়ে নে, একটু পরেই কিন্তু পুজোর ঘরে আসতে হবে। আমি ততক্ষণ ঠাকুর ঘর থেকে একবার ঘুরে আসি। আর পুলু, পুলু, তোর সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। পুজো সুষ্ঠুভাবে হয়ে যাক, তারপর দেখা করিস আমার সাথে একবার। ক্লান্ত শরীরে নিজের ঘরে এসে ঢোকে পৌশালী। বড় বেশি টায়ার্ড লাগছে যেন আজ তার, শরীর যেন ছেড়ে দিয়েছে এবার। শুধু কেন জানি না, তার মন চাইছে এই সব কিছু ছেড়ে যদি সে চিরদিনের মতো হারিয়ে যেতে পারত অন্য কোথাও, চিরশান্তির এক অন্য কোনো দেশে। আচমকা একটা তীক্ষ্ণ শব্দে তার হুঁশ ফিরে আসে। মোবাইলটা যেন কখন থেকে এক কর্কশ তীক্ষ্ণ স্বরে নিজের অস্তিত্বের জানান দিয়ে চলেছে। অলসভাবে ফোনটা হাতে তুলে নেয় পৌশালী। রুদ্রের ফোন। ক্লান্তভাবে ফোনটা রিসিভ করার সাথে সাথেই অন্য দিক থেকে রুদ্রের উৎকণ্ঠা ভরা স্বর ভেসে আসে। হ্যালো, হ্যাঁ পৌশালী, কি ব্যাপার, তুমি ঠিক আছো তো? না, ঠিক থাকার তো কোনো কারণ নেই রুদ্র, আই এম পারফেক্টলি অলরাইট। হঠাৎ এই প্রশ্ন? প্রশ্নটা কি সত্যি অকারণে পৌশালী? আগামীকাল আমাদের বিয়ে, অথচ গত কয়েকদিন ধরে ইয়োর বিহেভিয়ার, আই এম সরি, ইয়োর বিহেভিং রিয়েলি উইয়ার্ডলি। যখনই তোমার সাথে ফোনে কথা হচ্ছে মনে হচ্ছে তুমি না, আমি যেন অন্য কারোর সাথে কথা বলছি। আর আজ সকাল থেকে I've called you around 7 times, you haven't answered. What's the matter পৌশালী? কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় পৌশালী। কি বলবে সে তার ভাবী জীবন সঙ্গীকে? সত্যিই কি সে ঠিক আছে? বারবার তার এই অজানা কোনো দুনিয়ার চিন্তায় হারিয়ে যাওয়া, এই অট্টালিকার সর্বত্র অনুভব করা এই ব্যাখ্যাতীত আকর্ষণ, এর কি উত্তর দেবে সে? পৌশালী, পৌশালী, কাম অন, স্পিক আপ। কি হয়েছে আমাকে বলবে প্লিজ? তোমার মনে কি আমাদের বিয়ে নিয়ে কোনো সেকেন্ড থট এসছে? হ্যাঁ? And or are you getting cold feet? Damn it, Paushali, answer me, please. No, it's nothing, Rudro. It's just this place. It's very different. Sometimes I'm feeling really weird. Some unthinkable emotions which I've never felt before.
I've told you this, Paushali. I've told you this before. আমি তোমাকে আগেই বলেছিলাম we should have gotten married here in the US. But you and your adamant nature. তোমার ওই হেরিটেজ ম্যানশনই তোমাকে বিয়ে করতে হবে। Now see? Sorry. Paushali, please tell me what's bothering you. Is it the food? Is it the weather? What's wrong? No, Rudro. I don't have any problems here. It's just this whole place. It seems very familiar to me. যেন কোনো নস্টালজিয়া। ছাড়ো, আমি তোমাকে এটা বলে বোঝাতে পারবো না। Yes, of course. Yes. Leave me out of this. Leave me out of this nonsense, Paushali. আর প্লিজ তুমিও না এসব রাবিশ নিয়ে ভাবাটা বন্ধ করো। এর বদলে আমাদের ফিউচারটা নিয়ে ভাবো না। বিয়ের পর যে নতুন অ্যাপার্টমেন্টে আমরা শিফট করছি সেটা কিভাবে ডেকোরেট করবে, কিভাবে সাজাবে, সেসব নিয়ে ভাবো। আচ্ছা, ডোন্ট ইউ থিঙ্ক আর একটু স্পেশিয়াস কোনো অ্যাপার্টমেন্ট চুজ করলে হয়তো বেটার হতো? হ্যাঁ, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আর হানিমুন ডেস্টিনেশন। হ্যাঁ, Paris is just beautiful at this time of the year and you are going to love it. So, any special request, my beloved? প্লিজ রুদ্র, রাইট নাও আমি এই বিষয়গুলো নিয়ে ভাবার মতো মানসিক অবস্থায় নেই। আমরা পরে এই নিয়ে কথা বলবো। হ্যাঁ, আই এম রিয়েলি টায়ার্ড। আমাকে একটু রেস্ট নিতে দাও। গুড নাইট। আর কোনো কথা না বলে কলটা কেটে মোবাইল সুইচ অফ করে দেয় পৌশালী। অসম্ভব একটা ক্লান্তি ও বিরক্তি তাকে যেন ক্রমশ গ্রাস করছে। একে সে বিয়ে করতে চলেছে? জীবনের কি অর্থ জানে এই ছেলেটা? লাক্সুরিয়াস লাইফ আর মিনিংলেস অ্যাম্বিশনের বাইরে আর কি পড়ে আছে জীবনে? কি ভেবে সে বিয়ে করতে রাজি হয়েছিল একে? পর মুহূর্তেই চমকে ওঠে সে। দুদিন আগে অবধি সে নিজেও তো জীবনের এই সংজ্ঞায় বিশ্বাস রাখত, কিন্তু আজ কত তুচ্ছ, কত অর্থহীন হয়ে ঠেকছে তার কাছে এই সমস্ত কিছুর মূল্য। কি এমন বদলে গেছে এই অল্প কয়েকদিনের মধ্যে? হঠাৎ রিয়ার স্বর যেন তাকে আবার বাস্তবের বুকে ফিরিয়ে নিয়ে আসে। কি রে পৌশালী, কি ভাবছিস বলতো? ওইদিকে তোর মাসি আর তোর পিসি ঠাকুমা তোর অপেক্ষায় পুজোর ঘরে তখন থেকে হাপিত্তেশ করে বসে আছে। চল এবার। হ্যাঁ, ইস, অনেক দেরি হয়ে গেল না রে। চল। হতবাক হয়ে এক দৃষ্টিতে সামনে কালো পাথরে গড়া বিগ্রহটির দিকে তাকিয়ে রয়েছে পৌশালী। ওই অপূর্ব মায়াবী মুখটা থেকে সে যেন এক মুহূর্তের জন্যও নিজের চোখ ফেরাতে পারছে না। যেন বহুকাল আগের হারিয়ে যাওয়া বড় প্রিয় কোনো বস্তু এত কাল পর নতুন করে ফিরে এসেছে তার জীবনে। কেন আজ তার মনে হচ্ছে শুধু ওই ছোট্ট কালো বিগ্রহটির দিকে তাকিয়ে থেকেই নিজের বাকি জীবনটুকু অনায়াসে কাটিয়ে দিতে পারে সে? বিশ ঠাকুমার স্বরে সম্বিত ফিরে পায় পৌশালী। এবার আরতি সময় হয়েছে। পৌশালী, নিজের হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মাধবের সন্ধ্যারতি কর দেখি মা। কাঁপা কাঁপা হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি শুরু করে পৌশালী। এরকম অদ্ভুত অজানা আনন্দ আজ অবধি জীবনে কোনোদিন সে অনুভব করতে পেরেছে বলে তো তার মনে নেই। কেন এই অচেনা পাথরের মূর্তির সামনে প্রদীপের তাপ ছড়িয়ে দিয়ে কেন এত অসম্ভব ভালো লাগছে তার? কেন মনে হচ্ছে বহু যুগ পর নিজের কোনো অসম্পূর্ণ কাজ অবশেষে সম্পূর্ণ করতে চলেছে সে? আচমকা বহু দূর থেকে তার মা আর পিস ঠাকুমার স্বর ভেসে আসে তার কানে। কিন্তু পিসিমা, গাওয়া তো দূরস্থ। ও তো জীবনে কোনোদিন কোনো ভক্তিগীতি শুনেছে বলেই আমার জানা নেই। ও কিভাবে গাইবে বলুন? হক কথা বলেছ বৌমা, তুমি চিন্তা করো না। অন্তরের ভালোবাসা দিয়ে ও মাধবের আরতি করছে, দেখবে মাধব তাতেই খুশি হবেন। এর থেকে বেশি আর কি বা ভগবানের চাওয়া থাকতে পারে বলো? মনমোহন কানহা বিনতি করো। হঠাৎ একটা মধুর স্বরে চমকে উঠে তারা দুজনেই বিগ্রহের দিকে ফিরে তাকান। হাতে পঞ্চপ্রদীপের পবিত্র শিখা নিয়ে এক দৃষ্টিতে কৃষ্ণমূর্তির দিকে তাকিয়ে রয়েছে পৌশালী। তার দুই গাল বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ছে পাষাণ মূর্তির সামনে, আর অদ্ভুত মধুর স্বরে
এক বড় পরিচিত শব্দাবলী বেরিয়ে আসছে তার কণ্ঠ চিরে। मनमोहन कान्हा विनती करो दिन रे, मनमोहन कान्हा विनती करो दिन रे, राहत के मेरे नैन, राहत के मेरे नैन, अब तो दरस दे दो कुंज बिहारी, मन मोहे बेचैन, मनमोहन कान्हा विनती करो दिन रे। হতভম্ব হয়ে মানুষ দুটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কিছু সময় পর পিস ঠাকুমার স্খলিত স্বর ভেসে আসে তার কানে। ও এই গান কোত্থেকে শিখলো বৌমা? এ তো মীরার ভজন। এই গান কোথায় শিখলো মেয়ে? জানি না পিসিমা, আমি তো এর আগে কোনোদিন এই ধরনের কোনো গান কখনো ওর গলায় শুনিনি। ভক্তি গান তো দূরস্থ, এর আগে তেমন কোনো গান গাইতেই কখনো শুনিনি আমি ওকে। কি বলছো কি বৌমা? জীবনে যে কোনোদিন আগে গান গায়নি, গান শেখেনি, সে এত নির্ভুল সুরে কিভাবে এই গান গাইতে পারে? राहत के मेरे नैन, राहत के मेरे नैन, अब तो दरस दे दो कुंज बिहारी, मन मोहे बेचैन, मनमोहन कान्हा विनती करो दिन रे, मनमोहन कान्हा विनती करो दिन रे। পরম ভক্তি ভরে কালো পাথরে গড়া মাধব মূর্তির সামনে মাথা নত করে প্রণাম জানিয়ে পেছনে ফেরে পৌশালী। এক রাশ বিস্ময় মাখা দুটি মুখ এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তার দিকে। তুই এই গান কবে শিখলি পৌশালী? কেন, তাতে কি হয়েছে মা? কারণ এই গান তো কোনো সাধারণ গান নয় পৌশালী, এই মীরার ভজন। এত নিখুঁত ভাবে এই গান গাওয়া সহজ নয় মা। তুমি সারা জীবন বড় হয়েছ আমেরিকায়, এই গান কিভাবে শিখলে তুমি মা? ওহো, এই ব্যাপার। এয়ারপোর্ট থেকে ফেরার পথে ট্রাফিক জ্যামে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল ঠাকুমা, তখনই ওই পাশের একটা মিউজিক স্টোর থেকে এই গানটা ভেসে আসছিল। সুরটা ভালো লাগায় মনে লেগে যায় গানটা। আর এখন আরতি করতে করতে কেন জানি না মনে হলো এই গানটাই বড় জুৎসই হবে এই সন্ধ্যারতির সঙ্গে। তাই যেটুকু মনে ছিল গেয়ে দিলুম। কেন বলো তো, কিছু ভুল হয়েছে? না না, আসলে প্রথমবার তোকে এই ধরনের গান গাইতে শুনলাম তো, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম আর কি। কিন্তু বড় মিষ্টি গেয়েছিস রে। তুই যে এত ভালো গাস জানতেই পারিনি আগে কোনোদিনও। কি বলেন পিসিমা? ঠিকই বলেছ বৌমা, সত্যি অপূর্ব গিয়েছে আমার নাতনি, বড় মধুর সুরে, একটু যেন বেশি মধুর সুরে। কিছু বললেন পিসিমা? না, কিছু বলিনি। পুজো তো হয়ে গেল, যাও বৌমা, যাও যাও যাও, নাতনিকে এবার ঘরে নিয়ে যাও। কালকেই তো শুভ অনুষ্ঠান, এখন ওর কিছুটা বিশ্রামের দরকার। যাও যাও, নিয়ে যাও। হাসি মুখে মায়ের সাথে ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে একবার পেছনে ফিরে তাকিয়ে একটু অবাক হয়ে যায় পৌশালী। এক গভীর দুশ্চিন্তার ছায়া মুখে মেখে উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে একভাবে তাকিয়ে রয়েছেন তার পিস ঠাকুমা।
রাতের অন্ধকারের বুকে জেগে ওঠা ছোট্ট ছোট্ট আলোকবিন্দুগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আজ নিজেকে খুঁজে চলেছে পৌশালী। জীবনে প্রথমবার নিজেকে এত অচেনা ঠেকছে তার। এ কোন অজানা পথে পা বাড়িয়েছে সে, আর আড়াল থেকে কে তাকে এই পথে টেনে নিয়ে চলেছে? আজ অব্দি জীবনে যা যা স্বপ্ন ছিল তার, কেন এই বাড়িতে পা রাখার সাথে সাথে সেই সমস্ত কিছু ধীরে ধীরে ম্লান হয়ে চলেছে? আর ওই কৃষ্ণমূর্তি, কেন চোখ বুঝলেই শুধু ওই কালো পাথরে গড়া বিগ্রহের দীঘল দুটি চোখ ফুটে উঠছে তার মনের মাঝে? জীবনে তো প্রথমবার এই বিগ্রহের দর্শন করল সে, তবে তবে কেন? ক্লান্ত শরীরে পায়ে পায়ে ঠাকুর ঘরের দিকে এগিয়ে যায় পৌশালী। হঠাৎ বারান্দার ধারের বড় ঘরটা থেকে একটা চাপা অথচ তীব্র স্বর ভেসে আসে তার কানে। কি বলছো কি পিসিমা? আরে কাল বিয়ে, আর এখন তুমি বলছো এই বাড়ি থেকে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে? মাথা ঠিক আছে তো তোমার? পুলু, পুলু, যবে তুই আমাকে ফোন করে জানিয়েছিলি মেয়ের বিয়ে দিতে তুই এই বাড়িতে আসছিস, তবে থেকে আমি তোকে বারবার বারণ করে আসছি, কিন্তু তুই আমার কথাকে কোনো গুরুত্ব দিসনি। কিন্তু বিপদ যে এখন শিওরে এসে দাঁড়িয়েছে। ওরে, আমার দিকে তাকা। আমি আজ তোর সামনে এই হাত জোর করছি, হাত জোর করে বলছি মেয়েটাকে বাঁচা। আর একটা রাতেই অভিশপ্ত বাড়িতে থাকলে ও যে আর প্রাণে বাঁচবে না। কি বলছো কি পিসিমা? সবকিছু ঠিকঠাক চলছে আর তার মধ্যে তুমি এই সব কথা বলছো? মাথাটা কি সত্যি সত্যি গেছে তোমার? পা টিপে টিপে দরজার ধারে এগিয়ে যায় পৌশালী। হ্যাঁ পিসিমা, আমাদের তো সবকিছুই ঠিকঠাকই ঠেকছে। আপনি কেন শুধু শুধু এত চিন্তা করছেন বলুন তো? এই সব শুধু কুসংস্কার পিসিমা, এই নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। তোমাদের দৃষ্টি নেই বৌমা? দেখতে পাচ্ছ না কিভাবে একটু একটু করে সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটা? পুলুর কথা ছাড়ো, নিজের গোয়ার তুমি তো অন্ধ হয়ে আছো, কিন্তু তুমি তো মা, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে তোমার মেয়েটা? কিভাবে কিভাবে সেই সর্বনাশীর ছায়া গ্রাস করে নিচ্ছে ওকে। সর্বনাশী? কার কথা বলছেন আপনি পিসিমা? কার ছায়া গ্রাস করছে পৌষকে? এই সমস্ত পুরনো গল্প কথা প্রতিভা। পুরনো বাড়িগুলোকে নিয়ে এমন অনেক গল্প থাকে, সেই সবে অত গুরুত্ব দিতে নেই। আর পিসিমা তোমাকেও বলছি, এইসব এখন বাদ দাও। পৌশালী একদম ঠিক আছে, কালকে ওর বিয়ে, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, সেটা নিয়ে ভাবো। অহেতুক দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। অহেতুক দুশ্চিন্তা পুলু? এত সহজে কথাটা বলতে পারছিস তুই? তুই জানিস প্রথম আমি পৌশালীর দেখা কোথায় পাই? ওই খিড়কির পুকুরের ধারে। এই গোটা বাড়িতে সব ছেড়ে নাতনি ওখানে কি করছিল বলতে পারিস? যখন আমি গিয়ে পৌঁছই তখন দেখি অন্ধের মতন মেয়ে এক এক পা এগিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে। তুই তুই জানিস না ওই পুকুরে কি? পিসিমা! আর তারপর আজকের পুজোর ঘটনা। বৌমা, তুমিও তো ছিলে পুজোর ঘরে, বলো বলো কি ব্যাখ্যা দিতে পারবে তুমি আজকের ঘটনার? যে মেয়ে জীবনে কোনোদিনও কোনো ভক্তির গান শোনেনি, এক কলি গান অব্দি যে কোনোদিন গেয়ে ওঠেনি, সে কিভাবে বলো, কিভাবে মীরার ভজন একবার শুনে অমন নিখুঁত ভাবে গায়? যে গানের ভাষা অব্দি তার অজানা, সে গান অমন ঠিক সুরে কিভাবে একবার শুনে ঠোঁটস্থ হতে পারে বলো তুমি আমায়? তুই তো অনেক বিদ্বান মানুষ পুলু, অপুলু, তুই তো অনেক বড় বড় পাশ করেছিস। তুই বল কি ব্যাখ্যা দিতে পারবি তুই এর? পিসিমা, এইরকম অনেক কিছু ঘটে যা দেখে মনে হয় অস্বাভাবিক, কিন্তু ঠান্ডা মাথায় একবার ভাবলে সেই সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়। পৌশালী ছোটবেলা থেকে এই বাড়িটা নিয়ে ফ্যাসিনেটেড, তাই এখানে আসার পর এই নতুন পরিবেশে একটা পরিবর্তন যদি ওর মধ্যে আসে তবে তাতে অস্বাভাবিক কিছু তো নেই। আর গানের কথা বলছো, নতুন ধরনের গান শুনে হয়তো ভালো লেগেছে ওর,
তাই মন দিয়ে শুনেছে আর মনে রাখতে পেরেছে। এমন অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। এই সামান্য বিষয়গুলোকে নিয়ে এত কেন ভাবছো বলো তো তুমি? পুলু পুলু পুলু, আমি তোকে বলে বোঝাতে পারছি নে, কিন্তু বিশ্বাস কর আমার কথা, পৌশালী ঠিক নেই, ঠিক নেই রে, বিপদ শিয়রে। পুলু পুলু, আমার নিজের বিয়েও এ বাড়ি থেকে হয়নি। মাধবের পুজো দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে এই বাড়ি থেকে দূরে সরে গিয়ে মা বাবা পাত্রস্থ করেছিল আমায়। তুই তো জানিস এই বংশের কোনো মেয়ের বিয়ে এ বাড়ি থেকে হয় না। তাহলে কেন 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 তার গ্রাসের সামনে এগিয়ে দিচ্ছি শতভাগী মেয়েটাকে? আপনি কি বলতে চাইছেন প্লিজ খুলে বলুন পিসিমা। একবার বলছেন এই বংশের কোনো মেয়ের বিয়ে এ বাড়ি থেকে হয় না, আবার বারবার করে বলছেন কোনো সর্বনাশের কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু গল্প আমি আগে শুনেছি এই বাড়ি নিয়ে, 100 বছর আগে কি সব দুর্ঘটনার কথা, কিন্তু এখন তো সবটাই ধাঁধার মতন ঠেকছে। এই কোন সর্বনাশের কথা বারবার বলতে চাইছেন আপনি? কেন এই বংশের মেয়েদের বিয়ে বাড়ি থেকে হয় না? আরে বাবা থাম পুলু, আজ আমায় বলতে দে। যুগ যুগ ধরে এই ইতিহাস লুকিয়ে রেখেছি আমরা, কিন্তু আর না। বৌমা এই বংশের বউ, পৌশালীর মা, ওর পুরো অধিকার আছে ওর মেয়ের বিপদের স্বরূপ জানার। বৌমা সব কথা এখন তোমায় আমি বলতে পারছি না মা, কিন্তু এইটুকু শুনে রাখো, এই বাড়ির কোনো মেয়ের বিয়ে এই বাড়ি থেকে হয় না। এই বাড়ি আর আমাদের এই বংশ অভিশপ্ত মা। অভিশপ্ত? হ্যাঁ মা, আমাদের এই বংশ আর এই প্রাসাদ দুই অভিশপ্ত। আজ থেকে প্রায় 200 বছর আগে আমাদের এক পূর্বপুরুষের করা অন্যায়ের ফলস্বরূপ চিরজীবনের মতন আমরা শাপগ্রস্ত হয়ে আছি। আর সেই অভিশাপের কারণেই এই বংশের কোনো মেয়ের বিয়ে এই বাড়ি থেকে কখনো হয় না। প্রতিবার বিয়ের আগে মাধবের পুজো করে তার কাছে আমাদের সেই পূর্বপুরুষের পাপের জন্য ক্ষমা চেয়ে এই বাড়ি থেকে দূরে পালিয়ে গিয়ে আমাদের মেয়েদের বিয়ে দিই আমরা। এই বাড়ি থেকে মেয়েদের বিয়ে দেওয়া মানে সেই পাপের ভাগীদার হওয়া, সেই সীমাহীন ঔদ্ধত্যকে সমর্থন করা। আর আজ অব্দি যে কবার জোর করে তা করা হয়েছে, ফল হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর। তাই বহু বছর আগে থেকে এই বাড়ি থেকে বংশের মেয়েদের বিয়ে দেয়া বন্ধ হয়ে যায়। আজ প্রায় 100 বছর পর, হ্যাঁ 100 বছর পর এই বংশের কোনো মেয়ের বিয়ে এই বাড়ি থেকে হচ্ছে। বৌমা আমি হাত জোর করছি, আমি তোমার দুটি হাত ধরে বলছি, এই দুঃসাহস দেখিও না মা। সেই বষ্টমীর অভিশাপকে এইভাবে আহ্বান জানিও না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না পিসিমা। এই বংশ অভিশপ্ত? কই আগে কোনোদিন এই বিষয়ে কিছু শুনিনি তো আমি। আরে কোন বষ্টমী, কার কথা বলছেন আপনি? আই থিঙ্ক দ্যাটস এনাফ প্রতিভা। পিসিমা সেকেলে মানুষ, তিনি এইসব পুরনো গাল গল্পে বিশ্বাস করতেই পারেন, কিন্তু তুমি এইসবে কেন আগ্রহ দেখাচ্ছ? আর আমিও বুঝতে পারছি না তুমি হঠাৎ এতটা গোয়ারের মতো আচরণ কেন করছো। এখানে আসার আগে অবধি তোমারই আপত্তি সব থেকে বেশি ছিল, কিন্তু এখানে পা দেওয়ার পর থেকেই তোমার এতটা পরিবর্তন। এইরকম একপক্কার মতো আচরণ করতে তোমাকেও তো আমি দেখিনি আগে কোনোদিন। কারণ আমি আজ পরিষ্কার বুঝতে পারছি প্রতিভা, কুসংস্কারকে বাড়তে দিলে তা শাখা প্রশাখা বিস্তার করে কত বিশাল রূপ নিতে পারে। আর সেই গাছকে শিকড় সমেত উপড়ে ফেলতে গেলে কাউকে না কাউকে তো পদক্ষেপ নিতেই হয়। আর তুমি নিজে একজন ডাক্তার হয়ে এই সমস্ত বেসলেস অযৌক্তিক চিন্তা কিভাবে মাথায় ঢোকাতে পারো বলো তো? এখনো পর্যন্ত এমন কি হয়েছে যে নিজের সমস্ত বুদ্ধি শুদ্ধি শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে এই সমস্ত গাল গল্প নিয়ে তোমায় ভাবতে বসতে হয়েছে বলতে পারো? ওকে বুঝিয়ে আর কোনো লাভ নেই বৌমা, এ কথা ওর নয়। ওর স্বর দিয়ে বলে উঠছে এই পরিবারের দম্ভ, কুমার রাঘবেন্দ্রের অহংকার। আমরা যাই বলি না কেন ওর কানে তা ঢুকবে না। যদি তুমি তাই ভাবতে চাও তবে তাই সই পিসিমা, কিন্তু একটা অন্ধ বিশ্বাসের জন্য কাল আমার মেয়ের বিয়ে আমি বরবাদ হতে দেব না। আমি পরোয়া করি না কোনো বস্তা পচা অভিশাপের।
ছোট্টবেলা থেকে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছে আমার মেয়েটা, তার পথে এসে দাঁড়ানোর অধিকার কোনো 200 বছরের পুরনো গল্প কথাকে আমি দেব না। আর এটাই আমার শেষ কথা। বৌমা, বৌমা, তুমি অন্তত কিছু বলো। পুলুকে বোঝাও, পুলুকে বোঝাও এই পাগলামি না করতে। এখনো সময় আছে, মেয়েটার কথা একবার ভাবো। আমি আপনার দুশ্চিন্তা বুঝতে পারছি পিসিমা, কিন্তু এখন অব্দি সত্যি এমন কিছু হয়নি যাতে শেষ মুহূর্তে কালকের বিয়ে এই বাড়ি থেকে দেওয়া বন্ধ করতে হয়। আপনি অনর্থক চিন্তা করছেন, দেখবেন কিছু হবে না। বৌমা, 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 তোমরা কেন বুঝতে পারছো না? তোমাদের যুক্তি, তর্ক, জিদ, সম্মান, এই সবের উপরে মেয়েটার প্রাণ। তোমাদের এই আজকের এই গোর জন্য যদি মেয়েটার কিছু হয়ে যায় তবে? অনেক রাত হয়ে গেছে পিসিমা, আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো। এই আলোচনা এখানেই থামুক। সন্তর্পণে দরজার আড়াল থেকে সরে যায় পৌশালী। তার অবসন্ন পা দুটো যেন তাকে নিজে থেকেই টানতে টানতে নিয়ে যায় এই প্রাচীন রাজবাড়ির এক ভিন্ন প্রান্তে। কালো পাথরে গড়া দেবতার সামনে এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে আজকের পৌশালী। কি শুনল সে একটু আগে? তাদের এই বংশ আর এই প্রাসাদ অভিশপ্ত। এই প্রাসাদ থেকে তাদের বংশের মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টার অর্থ সর্বনাশকে ডেকে আনা। কিন্তু কি সেই সর্বনাশ? সে কি মৃত্যু? পেশ ঠাকুমার কথা শুনে তাই তো মনে হলো তার। তবে তার তো ভয় পাওয়া উচিত, আতঙ্কে কেঁপে উঠে এই মুহূর্তে এই রাজবাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু কেন এতটুকু ভয়ও তার মনকে ছুঁতে পারছে না? বরং মনে হচ্ছে এই শ্যামলা দেবতাকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে সরে থাকার চেয়ে মৃত্যু আজ তার কাছে অনেক অনেক শ্রেয়। অবসন্নের মতন বিগ্রহের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল পৌশালী। ওই গভীর কালো চোখ দুটো থেকে যেন এক নিমেষের জন্য নিজের দৃষ্টি সরাতে পারছে না সে। শ্যামল দেবতা তার মায়াবী দৃষ্টিতে আজ কোন অজানা জগতের আহ্বান জানাচ্ছেন তাকে। একটা তীক্ষ্ণ মধুর শব্দে সম্বিত ফিরে আসে পৌশালী। ধর্মড়িয়ে উঠে বসে সে। ইস, কতক্ষণ ধরে এইভাবে এক ঠায় বসে আছে সে ঠাকুর ঘরে। অনেকটা সময় বোধহয় কেটে গেছে এর মাঝে। গভীর রাতের অন্ধকার নেমে এসেছে বাইরে রাজবাড়ির আঙিনায়। এক চির ঘুমের জগতে যেন হারিয়ে গেছে তার চারপাশে চেনা জগৎ। শুধু এক নির্ঘুম প্রহরীর মতো জেগে রয়েছেন কালো পাথরে গড়া এই দেবতা। হঠাৎ সেই তীক্ষ্ণ শব্দটা আবারও ভেসে এলো তার কানে। অদ্ভুত মিষ্টি কিন্তু ধারালো সেই ধ্বনি যেন সজোরে গিয়ে চাড়া দেয় তার হৃৎপিণ্ডে। কিন্তু এবার যেন এক মুহূর্তের মধ্যে তার অন্তর ছিনে নেয় এই আজব ধ্বনিকে। নুপুরের আওয়াজ, কিন্তু এত তীক্ষ্ণ, এ যেন প্রতি পদক্ষেপে কেউ জানান দিচ্ছে তার বহুকাল পরের অকস্মাৎ আবির্ভাবের। গভীর রূপলি কুয়াশার স্তর যেন একটু একটু করে ক্রমশ ঘিরে ধরছে তাকে। আচমকা এক অদৃশ্য স্পর্শে তার সারা শরীর যেন কেঁপে উঠল। বড় ভালোবেসে কেউ যেন তার সারা শরীরে হাত বুলিয়ে দিল। চমকে উঠে সামনের দিকে তাকালো পৌশালী। কেউ নেই তো। কিন্তু সত্যি কি তাই? তাহলে হঠাৎ এই কোন অদ্ভুত কুয়াশায় ঢেকে গেছে গোটা ঠাকুর ঘর? আর সেই কুয়াশার মধ্যে দিয়ে ফুটে উঠছে এই কার প্রতিচ্ছবি? হাসি মুখে এক দৃষ্টিতে এ কে তাকিয়ে রয়েছে তার দিকে? কুয়াশার রূপলি স্তরের মধ্যে দিয়ে একটু একটু করে যেন জেগে ওঠে একটি অস্পষ্ট চেহারা। নতমস্তকে শ্যামরায়কে প্রণাম জানিয়ে তার দিকে ফিরে তাকায় সে। এক ঢাল কালো কোঁকড়ানো চুলের মাঝে জেগে ওঠা একটি উজ্জ্বল প্রাণবন্ত মুখ। কালো গভীর দুই চোখে অসীম স্নেহ নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু তারই দিকে।
জগতের আর সমস্ত কিছু যেন এক নিমেষের মধ্যে মিথ্যে হয়ে যায় পৌশালীর জন্য। শুধু জেগে থাকে শ্যামলা দেবতা আর তার উপাসিকা এই অস্পষ্ট নারী মূর্তি। এতদিনে বোধহয় সময় এসেছে তার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার। আচমকা উঠে দাঁড়ায় সেই আবছা নারী মূর্তি। তার দিকে তাকিয়ে মৃদু হেসে এগিয়ে যেতে থাকে ঠাকুর ঘরের বাইরে জমাট অন্ধকারের মাঝে। দিবিডি জ্ঞান শূন্য হয়ে পাগলের মতন আর্তনাদ করতে করতে এক ছুটে বাইরে বেরিয়ে আসে পৌশালী। না, আজ কিছুতেই তার জীবনের সমস্ত উত্তরকে হারিয়ে যেতে দেবে না সে, কিছুতেই না। না, হারিয়ে যায়নি। ওই তো এক মুখ হাসি নিয়ে গভীর কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে, ইশারায় তাকে নিজের দিকে ডাকছে সে। কোনো দিকে না তাকিয়ে পাগলের মতন ওই উজ্জ্বল মূর্তির পিছু পিছু ছুটে যায় পৌশালী। নীরবে তাকে পথ দেখিয়ে অজানার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সে, আর মন্ত্রমুগ্ধের মতন তাকে অনুসরণ করে এগিয়ে চলেছে পৌশালী। এতদিন পরে অবশেষে যেন এক অপূর্ব তৃপ্তিতে ভরে উঠেছে তার মন। সেখানে না স্থান আছে কোনো ভয়ের আর না কোনো সংকোচে। প্রকৃতিও যেন হাসি মুখে বরণ করে নিতে চলেছে তাদের। রাত্রির কালো অন্ধকার মুছে গিয়ে পূর্ণিমার চাঁদের রূপলি আলোয় সেও যেন সেজে উঠেছে এক অপার্থিব সাজে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে সেই আলো ছড়িয়ে পড়েছে তার চারপাশে, আর সেই আলোয় ভেজা পথে সবুজ ঘাসের ওপর দিয়ে এক পা করে এগিয়ে চলেছে পৌশালী। এক বড় মিঠে বাঁশির শব্দ বহু দূর থেকে ভেসে আসছে তার কানে, আর পথের দুপাশে জেগে ওঠা প্রাচীন গাছগুলো যেন পরম শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম জানাচ্ছে তাকে আর তারই রহস্যময় দিশারিকে। একটু একটু করে গভীর কুয়াশার মাঝে যেন ক্রমশ হারিয়ে যেতে থাকে সে। হঠাৎ তার মনের মধ্যে থেকে কেউ যেন তীব্র স্বরে বলে ওঠে, পৌশালী, জেগে ওঠ, এ কি করছিস তুই? এখনো সময় আছে, পিছিয়ে যা পৌশালী। চমকে উঠে তাকালো পৌশালী। এই কোথায় এসে দাঁড়িয়েছে সে? বাড়ির মাঝের খিড়কির পুকুরের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সে, আর শুধু দুটো পা, তারপরে ওই গভীর জলে চিরদিনের মতো হারিয়ে যাবে সে। তার চারপাশের কুয়াশার স্তর যেন আরো একবার তাকে ঘিরে থাকে থাকে জমে উঠতে থাকে। এই প্রথম এক অজানা ভয়ে যেন কেঁপে উঠল সে, আর সঙ্গে সঙ্গে কারো নরম একটা হাত যেন বড় স্নেহে ভরে এসে তাকে ছুঁল তার মাথায়। বহু দূর থেকে এক অপার্থিব মায়াবী স্বর ভেসে আসলো তার কানে। উপরতির স্বাদ নেবে না পৌশালী? শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নেবে তার কাছ থেকে পৌশালী? কুয়াশার স্তর ভেদ করে এবার যেন অবশেষে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠতে থাকে সেই অপূর্ব নারী মূর্তি। পরম স্নেহ ভরে সে নিজের গলা থেকে কিছু একটা খুলে তার কণ্ঠে পরিয়ে দেয়, আর সাথে সাথেই বহুকাল আগের এক হারিয়ে যাওয়া অতীত যেন ডানা মেলে নিজেকে তুলে ধরে তার দুই চোখের সামনে। তারই বয়সী একটি অপূর্ব তরুণী মেয়ে দাঁড়িয়ে রয়েছে এই পুকুরের ধারে। পরনে তার দুধ সাদা উজ্জ্বল শাড়ি, কপালের মাঝে নিপুণ যত্নে কাটা রসকলি। পুকুরের ধার থেকে একবার পেছনের দিকে ফিরে তাকিয়ে নিজের ইষ্টের মন্দিরের দিকে চোখ তুলে তাকায় সে। অদ্ভুত উদাস সেই দৃষ্টি, কি গভীর যন্ত্রণা আর অপমান বোধ ফুটে উঠেছে তাতে। তারপর একটু হেসে দুহাত জড়ো করে অদৃশ্য কাউকে তার অন্তিম প্রণাম জানিয়ে পায়ে পায়ে সে চিরতরে হারিয়ে গেল এই গভীর কালো জলের মাঝে। কিন্তু এখানেই কি কাহিনীর শেষ? না, শেষ কোথায়? এ তো সবে শুরু। এরপর তারই দেখানো পথে 200 বছর ধরে মাধবের পায়ে যে আত্মনিবেদন করে চলেছে এই বংশের প্রতিটি কন্যা তাদের বিয়ের পূর্বরাত্রে।
শুধুই কি অন্যায়ের প্রতিশোধ, নাকি এদের প্রত্যেকের সাথে প্রতিবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে তার এতদিনের স্বপ্নকে কোনো মতে কাছে পেতে চায় রায়রানী? যে কোনো মূল্যে একটিবার পেতে চায় সেই অমূল্য সম্পদের খোঁজ। জানে না এর উত্তর পৌশালী, কিন্তু এতদিন পর আজ নিজে থেকেই তার মনের মাঝে স্পষ্ট হয়ে ওঠে এই ছোট্ট শব্দটির প্রকৃত তাৎপর্য। উপরতি, জীবন মৃত্যুর চক্র থেকে চিরকালীন মুক্তির দ্বার। বহু বছরের নিরন্তর সাধনায় তবে মানুষের কাছে ধরা দেয় এই দ্বার। জন্ম জন্মান্তরের প্রতীক্ষার পর অবশেষে মানব সন্তানেরা খুঁজে পায় সেই এক পরম ঈশ্বরের মাঝে বিলীন হয়ে যাওয়ার পথের সন্ধান। আর সেই পরম সম্পদের আকাঙ্ক্ষায় 2 শতাব্দী ধরে বারবার এই বংশের প্রতিটি মেয়ের সাথে এক এক পা করে এগিয়ে প্রতিবার এই কাকচক্ষু জলে নিজেকে নতুন করে বিসর্জন দেয় সেই অভাগী। কিন্তু কোনো এক অদ্ভুত মায়ায় তার পরম অভিষ্টের কাছে এসেও শেষ মুহূর্তে পিছিয়ে যেতে হয় তাকে। তারপর শুরু হয় তার গভীর প্রতীক্ষা, আরো একবার নতুন একজনের আবির্ভাবের, নতুন আর এক সুযোগের অপেক্ষা। তাহলে কি করবে পৌশালী? সে কি নিজেকে পিছিয়ে নেবে এই স্বেচ্ছা বলিদান থেকে? ফিরে যাবে তার এতদিনের চেনা জগতে? রুদ্রের বধূ হয়ে লাল চেলি পরে শুরু করবে এক নতুন জীবন? ভুলে যাবে এই পাষাণপুরী আর তার বুকে বন্দিনী এই অসহায় বষ্টমীকে শুধু এক অলিক রূপকথা ভেবে? একটা বিষণ্ণ হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কিনারায়। 2 দিন আগে হলেও হয়তো এই সিদ্ধান্ত নিয়ে এতটুকু দ্বিধা হতো না তার, কিন্তু এখন আজকের এই পৌশালীর পক্ষে যে অসম্ভব ভিড়ে যাওয়া তার ফেলে আসা জীবনে, যে উদাত্ত আহ্বান শুনেছে তার অন্তরাত্মা, তাকে ফিরিয়ে দেবে এত ঐশ্বর্য তার ভাণ্ডারে কোথায়? ফেলে আসা অতীতের দিকে শেষবারের মতন একবার ফিরে তাকায় পৌশালী। ঘন কুয়াশার মাঝে এক গভীর ঘুমে অচেতন হয়ে আছে তার এতদিনের চেনা জগৎ। একটা ম্লান হাসি হেসে 200 বছর আগের অতীতের আবছায়া হাত ধরে পূর্ণিমার জ্যোৎস্না আর রূপালী কুয়াশার মাঝে এক অস্পষ্ট দুনিয়ার উদ্দেশ্যে পা বাড়ায় পৌশালী। বিনা দ্বিধায় আছে এগিয়ে চলে কারোর বড় সাধের উপরতির সন্ধানে। পরের দিন ভোরের নির্জনতা খান খান হয়ে যায় এক বৃদ্ধ কণ্ঠের আকুল আর্তনাদে। পুলু, অপুলু, পুলু, শিগগিরায়, দেখ কি সর্বনাশ ঘটে গেছে। ওরে আমি তোদের পই পই করে বারণ করেছিলাম, আর দেরি করিস নে, ছুটে যা। অপুলু, দেখ যদি এখনো এক বিন্দু প্রাণ থাকে আমার শরীরে। ওরে পুলু, পুলু কি করলি পুলু? লোকজনের ভিড় জমতে থাকে 2 স্বর্ণচাপা গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট একটা পুকুরের ধারে। কিন্তু না, আর পার্থিব জীবনে ফিরে আসার কোনো সম্ভাবনা পড়ে নেই পুকুরের জলের মধ্যে ভেসে থাকা ওই হাসি মুখের স্নিগ্ধ মানুষটি। শুধু জলের মাঝে ভেসে আছে তার পার্থিব শরীরটুকু। তার মুখের কোথাও কিন্তু লেগে নেই এতটুকু যন্ত্রণার রেশ, বরং ঠোঁটের কিনারায় ফুটে ওঠা হাসিটুকু যেন জানান দিচ্ছে বহুকাল পর বড় সাধের কিছুকে ফিরে পাওয়ার তৃপ্তি। আর গলায় ও কি পরে আছে মেয়েটা? বিদেশে পালিতা এই আধুনিকা মেয়েটি যে কোত্থেকে খুঁজে পেয়েছিল একটি আদ্যিকালের তুলসীর মালা, ভগবানই জানেন। লোকজনের তীব্র চিৎকার আর শোরগোলে ক্রমশ ভিড় বাড়তে থাকে এই প্রাচীন অট্টালিকার পুকুর ধারে। সেই ভিড়ের মাঝে শুধু 2টি মানুষ ফ্যালফ্যালি দৃষ্টিতে একভাবে চেয়ে থাকে ওই কালো গভীর জলের মাঝে। আর এই পাষাণপুরীর আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যেতে থাকে এক অসহায় বৃদ্ধার কাতর আক্ষেপের শেষ রেশটুকুর ছোঁয়া। কেটে গেছে একটি দীর্ঘ বছর। মাধবপুরের প্রাচীন রাজবাড়ির আনাচ কানাচ আজ খাঁ খাঁ করে।
গাঁয়ের দুষ্টু ছেলেমেয়েরা অবধি মরে গেলেও এর ধার মারাতে চায় না। এতদিনের শোনা অভিশাপের গল্প কথা নাকি 1 বছর আগে সত্যি আরো একবার বাস্তবের কঠিন রূপে ধরা দিয়েছিল ওর বুকে। এই বংশেরই একটি মেয়ে নাকি জোর করে বিয়ে করতে এসেছিল এই পাষাণপুরীতে, আর শেষমেশ না বাবু, সে কথা মনে করতে গেলেও গ্রামবাসীদের কলজে ভয়ে কেঁপে ওঠে। এরপর আর কেউ পা রাখে নাকি এই পোড়ো বাড়িতে? এমনকি দারোয়ান আর কেয়ারটেকার পর্যন্ত মোটা মাইনের পরোয়া না করে চম্পট দিয়েছে। মোট কথা, আশপাশের 10টা গাঁয়ের মানুষ আজ ভুলেও ছায়া মাড়ায় না এই জীবন্ত অভিশাপের। কিন্তু সত্যি কি তাই? তাহলে এই 1 বছর পর এই কারা এসে ঢুকছে ওই জং ধরা গেট পেরিয়ে? একরাশ মানুষ নদীর স্রোতের মতন যেন সব বাধা পেরিয়ে এসে ঢুকেছে এর বুকে। বলি, কম দিন তো অপেক্ষা করতে হয়নি তাদের। রায়বংশের রাজপ্রাসাদের চৌকাঠ পেরোনো তাদের কাছে কম কথা নাকি? দলের নেতা প্রৌঢ় মানুষটি এক গাল হেসে সেটাই বলছে তার পরিবারকে। দেখলে তো পারুলের মা, শেষমেশ পা রাখতে পারলুম কিরে নিজেদের হকের ঘরে। মরণ কিসেরা তো হকের ঘর কদিকিনি? বলি, কোনোদিন এই বাড়ির লোকেরা তোমাদের আপন করে নেছে? গপ্প কথা শোনা, ঠাকুরের ঠাকুরদা নাকি এ বাড়ির কোন ব্যাটার জাউজ পুছ ছিল, তা সে কথা কি মেনেছে নাকি এই বাড়ির বড় বাড়ির লোকেরা? বলি, তারা তো কেউ ছাড়লো না, একদিন তাও আমাদের এর গন্ডি পেরোতে দেছে? বলি, শেষবার মুখ পোড়া দরওয়ানগুলো কিভাবে তাইরে দিয়েছিল ভুলে গেলে নাকি? এবার দরওয়ান পোড়াগুলো নেই, নইলে তো। আরে ছাড়ো দিকি পারুলের মা, যে যাই বলুক, বলি শরীরের রক্তটা তো আর মিছে কথা কইবে না। সে যে এই বাড়িরই, তা ওপরে ভগবান জানেননি বুঝি? আর সব পুরানো কথায় কাম কাজ কি কও? এখন ভালোই ভালোই যে জন্য এইছি সেটা চটপট সেরে ফেলে দিইনি। তাকে তোমার ভাষায় আমি ফেলে রেখে দিচ্ছি নাকি? 4টা না 5টা না একটা মাত্র মেয়ে আমাদের, তার কথা ভাববুনি? বলি, এই রাজবাড়ির মাটিতে যদি তার বেটা দিয়ে ফেলতে পারি, তবে কুটুম বাড়িতে তার মুখটা কত বড় হবে কও দেখি। হ্যাঁ গো, ওই গায়ে লোকগুলো সব কি বলছিল, কি সব যেন সাপটা পাচ্ছে নাকি এ বাড়িতে। ছাড়ো দেখি, ওই সব হলো বড় লোকেদের ওই আদিক খেতে, আমাদের গরিব গুরবদের ওসবে কি কাজ? তা আমার মেয়েটা কোথায়? বলি, নিজেদের এই পেল্লাই বাড়িতে হারিয়ে গেল নাকি? হ্যাঁ, নিজের বাড়ি বটে, তোমার যেমন কথা, আর মেয়ে আমাদের তেমন নাকি? দাঁড়াও দেখে আসি কোথায় গেল মুখপুরি। তুমি রাখো দেখি, আমি দেখছি। হাঁটতে হাঁটতে বাড়ির মাঝ বরাবর এসে পৌঁছন মানুষটি। ইকি রে, বাড়ির মাঝখানে এত সুন্দর পুকুর, কই আগে চোখে পড়েনি তো। আহা, কি সুন্দর কালো জল, দেখলি একবারে পরাণ জুড়িয়ে যায়। বড় লোকেদের পছন্দই আলাদা। আর ওখানে পুকুরের ধারে কে দাঁড়িয়ে আছে? মরণই তো আক্কেল খাগি। সারা বাড়িতে আমরা তাকে খুঁজে সারা, আর মহারানী এখানে বসে জলের শোভা দেখছেন। আরে এই পারুল, পারুল, তোকে সারা বাড়িতে আমি খুঁজে সারা, আর তুই এখানে কি করছিস মুখ পুড়ি? বলি, 2 দিন পরে বিয়ে, এখন এসব ঢিঙি পড়া তোরে মানায় বল দিইনি? কেমন একটা ভ্যাবা চাকা খেয়ে তার দিকে ফিরে তাকায় 19-20 বছরের একটি শ্যামলা মেয়ে। না গো বাপ, কি জানো মনে ডাকলো ওই পুকুরটার থেকে, আমার যেন কেমন লাগতাছিল গো এখানে দাঁড়িয়ে। দূর পাগলি, ও তো জল বাতাস লাগার আওয়াজ। তুই যেমন বয়স হলো বিয়ে করতে যাচ্ছিস, কিন্তু বুদ্ধি শুদ্ধি আজও পাকলনি। চল দিকে নিয়ে এবার, আমরা তোর খোঁজে পুরো বাড়ি মাথায় করছি।
ছোট্ট পুকুরটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে গিয়েও কে জানে কিসের টানে পেছন ফিরে আরো একবার ওই কাকচক্ষু জলের দিকে চোখ মেলে তাকায় পারুল। আর হঠাৎ করে হয়তোবা ঝোড়ো বাতাসের ছোঁয়াতেই ছোট্ট ছোট্ট ঢেউ উঠতে থাকে দুই স্বর্ণচাঁপা গাছের মাঝে জেগে ওঠা ছোট্ট পুকুরটার জলে। এক স্বল্প বিরতির পর কারোর পরম প্রাপ্তির আশার হাসি যেন আরো একবার ছড়িয়ে পড়তে থাকে এই পাষাণপুরীর আনাচে কানাচে। শুনছিলেন উপরতি, রচনা মিথিল ভট্টাচার্য, আংশিক গল্প পাঠে দীপ, আংশিক গল্প পাঠে বাবা এবং জনৈক প্রৌঢ়র চরিত্রে মীর, রাইরানী, পৌশালী ও পারুলের ভূমিকায় গোধূলি, মায়ের চরিত্রে শ্রী, রিয়ার ভূমিকায় মোহর, কুমার রাঘবেন্দ্র এবং রুদ্রর চরিত্রে সোমক, পিসি ঠাকুমা এনাক্ষী ও পারুলের মায়ের ভূমিকায় উর্মিমালা বসু, দৌবারিকের চরিত্রে রিচার্ড, এয়ার হোস্টেসের ভূমিকায় লাজবন্তী, মীরার ভজন, অ্যারেঞ্জমেন্ট, প্রোগ্রামিং, মিক্সিং অ্যান্ড মাস্টারিং শায়ক, কণ্ঠ গোধূলি ও সোমক, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক, বিশেষ উপদেষ্টা দীপ এবং রিচার্ড, পরিচালনায় এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী উর্মিমালা বসু ও শ্রী মিথিল ভট্টাচার্যকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল মিথিল ভট্টাচার্যর লেখা উপরতি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।